নমস্কার বন্ধুরা, সাউথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরে। রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের ইতিহাস ও তাৎপর্য বিষয়ে আপনাদের কিছু কথা বলবো, সেই নিয়েই থাকবে এই সম্পূর্ণ ভিডিও। এক যুগ সন্ধিক্ষণে আবির্ভাব হয়েছিল শ্রীরামকৃষ্ণের। জগতের কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যে আন্দোলন প্রবর্তিত হয়েছিল, সেই আন্দোলনের ভুবনমোহিনী নাম রামকৃষ্ণ ভাব আন্দোলন। রামকৃষ্ণ ভাব আন্দোলনের একটি আধ্যাত্মিক রূপ ছিল। এটি কোনো সামাজিক আন্দোলন নয়, যদিও এর ফলে সামাজিক কল্যাণ সাধিত হয়েছে। কলকাতার উপকণ্ঠে পুণ্যতোয়া জাহ্নবী তীরে দক্ষিণেশ্বরে রানী রাসমণি প্রতিষ্ঠিত কালী মন্দির প্রাঙ্গণে তিনি কঠোর সাধনা করেছিলেন 12 বৎসর। অনেক অনুভূতি, দর্শন ও প্রত্যাদেশ লাভ করেছিলেন। ক্রমে শ্রীরামকৃষ্ণ হয়েছিলেন সর্বশ্রেণীর মানুষের জীবন দেবতা। এই সংগ্রহ মন্দির তার নামে উৎসর্গীকৃত। রামকৃষ্ণ সংগ্রহ মন্দির যেন একটি প্রস্ফুটিত পদ্মফুল। মন্দিরের দোতলা পদ্মের ঊর্ধ্বপাপড়ি। এখানে সংরক্ষিত রয়েছে রামকৃষ্ণ ভাব আন্দোলনের সৃষ্টিকর্তা শ্রীরামকৃষ্ণ, ভাব আন্দোলনের পুরোধা শ্রীমা সারদা দেবী এবং ভাব আন্দোলনের রূপকার স্বামী বিবেকানন্দের পবিত্র স্মৃতি বিজড়িত দ্রব্য সম্ভার ও ঘটনাবলীর বিবরণ। পদ্মের নিম্নপাপড়ি মন্দিরের একতলা। এখানে সংরক্ষিত রয়েছে রামকৃষ্ণ ভাব আন্দোলনের ধারক বাহক শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী গৃহী শিষ্যবৃন্দ এবং স্বামী বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্যের শিষ্য শিষ্যাদের পূত স্মৃতিচিহ্ন, যেমন ভগিনী নিবেদিতা, ভগিনী ক্রিস্টিন, মিসেস অলি বুল প্রভৃতি মানুষের অবদান এখানে যেমন স্বীকৃত হয়েছে, তেমনি স্বীকৃতি লাভ করেছেন শ্রীরামকৃষ্ণের সমসাময়িক বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, যারা শ্রীরামকৃষ্ণের পূর্ণ সান্নিধ্যে এসেছেন। আন্দোলনের ভরকেন্দ্রে রয়েছে যে সন্ন্যাসীগণের মঠ, তার ক্রম বিবর্তনের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে। সংগ্রহ মন্দিরের অভ্যন্তরে নজর দেওয়া যাক। সংগ্রহ মন্দিরে প্রবেশ করলে নজরে পড়ে মাঝখানে কলকাতার অন্যতম প্রাচীন নিদর্শন সুবিখ্যাত স্টার থিয়েটারের ছবি। এখানে নাট্যকার, অভিনেতা, বঙ্গ রঙ্গমঞ্চের জনক গিরিশচন্দ্র ঘোষের চৈতন্য লীলা অভিনয় তৎকালীন জনসমাজে বিপুল প্রভাব ফেলেছিল। চৈতন্য লীলা দর্শনে এসেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। ডান দিকে রয়েছে কলকাতার আভিজাত্যের উদ্ধত প্রতীক যদুলাল মল্লিকের প্রাসাদোত্তম গৃহের ছবি। বাম দিকে প্রজাবৎসলা, ধর্মপরায়ণা, পুণ্যশ্লোকা রানী রাসমণির জমিদার বাড়ির ছবি। শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত এই দুই গৃহ। দূরে দেখা যায় পালকি। এবারে বাঁ সিঁড়ি দিয়ে উপরে উঠলে বাঁদিকের দেওয়ালে আঁকা কামারপুকুর গ্রামের ছবি। কলকাতা থেকে 96 কিলোমিটার দূরে কামারপুকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। তার বাল্য ও কৈশোরে লীলাভূমি। রয়েছে মুকুন্দপুরের শিবের ছবি। শ্রীরামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে কঠোর তপস্যায় নিমগ্ন। তার হাবভাব বুঝতে না পেরে তাকে অনেকেই পাগল বলে প্রচার করেছিল। সে কথা কামারপুকুরে পৌঁছয়। মাতা চন্দ্রাদেবী পুত্রের রোগ নিরাময়ের জন্য গ্রামের বুড়ো শিবের কাছে প্রার্থনা জানান। শিব ঠাকুর তাকে বলেন মুকুন্দপুরের শিবের কাছে হত্যা দিতে। লাহাবাবুদের পাঠশালার ছবি রয়েছে। দুর্গা মণ্ডপের সামনে 8 চালায় এই পাঠশালা বসত। গদাধরের পাঠাভ্যাস এখানে। চিনু শাকারির বাড়ি কিছুটা পূর্বে অবস্থিত। চিনু শাকারি প্রথম গদাধরকে অবতার বলে চিনেছিলেন এবং তাকে একদিন ফুল চন্দন দিয়ে সাজিয়ে মিষ্টান্ন খাইয়ে প্রাণের কথা বলেছিলেন। ভুরশুভতে মানিক রাজার বাড়ি। কামারপুকুরের 1 মাইল উত্তরে ভুরশুভ গ্রাম। মানিক রাজা নামে পরিচিত বিশেষ ধনী ব্যক্তির বাড়ি ছিল সে গ্রামে। তার পুরো নাম মানিক চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পিতৃবন্ধু মানিক গদাধরকে খুব ভালোবাসতেন। তাদের বাড়িতে শুভাগমন হতো তার। বিভিন্ন কক্ষের ছবি আপনাদের দেখাবো। প্রথমে আমরা যে কক্ষে যাব সেই কক্ষের নাম্বার হলো E1। E1 কক্ষে কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। কামারপুকুর। বাঁদিকে যোগীদের শিব মন্দিরের মডেল। এই শিবলিঙ্গ থেকে দিব্য জ্যোতি এসে চন্দ্রা দেবীর দেহে প্রবেশ করে। চন্দ্রা দেবী জ্ঞান হারিয়ে ফেলেন। এখানেই শ্রীরামকৃষ্ণের জন্মের রহস্য। ডান দিকে শোকেশে দেখা যাচ্ছে দেরে গ্রামে শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরামের ভিটে বাড়ি থেকে সংগৃহীত এবং শ্রীরামকৃষ্ণের মামা বাড়ি সরাটি মায়াপুর গ্রামের বাড়ি থেকে সংগৃহীত কিছু জিনিসপত্র। মধ্যে দেখা যাচ্ছে পাইনদেশ শিব মন্দিরের মডেল। এই মন্দির প্রাঙ্গণে একবার শিবরাত্রিতে গদাধর শিব সেজেছিলেন। অভিনয় করতে গিয়ে তিনি ভাবে বিভোর হয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। তার মধ্যে শিবের আবেশ দেখে সকলে ধন্য ধন্য করে উঠেছিল। ডান দিকের দেওয়ালে কামারপুকুর গ্রামের একটি দৃশ্য। পাশের দেওয়ালে দেখা যাচ্ছে মানিক রাজার আমবাগান হালদার পুকুরের চিত্র। এই পুকুরে ক্ষুদিরাম ও বাড়ির সকলে স্নান করতেন। সামনে দেখা যাচ্ছে ক্ষুদিরামের বৈঠকখানা। বৈঠকখানায় কিশোর গদাধর পড়াশোনা করতেন। এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণের লেখা পাণ্ডুলিপির সামান্য অংশ। এরপরে যে কক্ষে এসেছি সেটি হলো কক্ষ নম্বর E2। প্রথমে দেখা যাচ্ছে যেটা দক্ষিণেশ্বরের কুঠিবাড়ি। দেখা যাচ্ছে কুঠিবাড়ির নিচের একটি ঘর, যেখানে শ্রীরামকৃষ্ণ 16 বছর বাস করেছিলেন। এই সময় তিনি পঞ্চবটিতে ও বেলতলায় কঠোর সাধনা করেছিলেন। ডান দিকে শোকেসে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের ব্যবহৃত কিছু জিনিসপত্র। দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণের উত্তর পশ্চিমের ঘর। এখানে শ্রীরামকৃষ্ণ 14 বছর বাস করেছিলেন। অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ঘর। এই ঘরে অনেক ভক্তের সমাগম হয়েছে। তার বিবরণ শ্রীরামকৃষ্ণ কথামৃত এবং শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পাওয়া যায়। ঘরে 2টি খাট, একটি বড় এবং অপরটি ছোট। ছোট খাটটির উপর বসে শ্রীরামকৃষ্ণ ভক্তদের সঙ্গে কথাবার্তা বলতেন। ঘরে
ঘরের দেওয়ালে দেবদেবীর ছবি, ঘরে আছে শ্রীরামকৃষ্ণের ব্যবহৃত কিছু জিনিস, তানপুরাটি নরেন্দ্রনাথের ব্যবহৃত। এরপরে যে ঘরটি দেখাচ্ছি, যে কক্ষটি দেখাচ্ছি তা হলো E3 শ্যামপুকুর বাটি। 1885 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত 70 দিন শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে বাস করেছিলেন। তার গলায় ক্যান্সার হয়েছিল। তিনি কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে। কালী পুজোর রাতে ভক্তরা তাকে মা কালী জ্ঞানে পূজা করেছিলেন। সে দৃশ্যটি এখানে দেখা যাচ্ছে। বাঁ দিকের দেওয়ালে ছবিতে রয়েছেন সেদিনকার অনুষ্ঠানে উপস্থিত কিছু ভক্ত। আপনাদের যেগুলি বর্ণনা করছি তার সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন যদি আপনারা সামনে গিয়ে উপস্থিত হন। ছবির মাধ্যমে সমস্তটা তুলে ধরা সম্ভব নয়, ভিতরে ভিডিও করা বারণ, তাই ভিডিওটা আমরা করতে পারিনি। এখানেই দেওয়ালে টাঙানো রয়েছে শ্রীরামকৃষ্ণের স্ত্রী ভক্তদের এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত লেখক মহেন্দ্রনাথ ও অন্যান্যদের ছবি। E4 কক্ষে কাশীপুর উদ্যানবাটিতে দোতলায় শ্রী শ্রী ঠাকুরের ব্যবহৃত ঘরের কথা আছে। তিনি তার জীবনের শেষ 8 মাসের বেশ কিছু দিন 11 ডিসেম্বর 1885 থেকে 16 আগস্ট 1886 এখানে বাস করেছিলেন। মেঝে তার বিছানা ও কিছু ব্যবহৃত দ্রব্য, দেওয়ালে ফটো। এখানেই রামকৃষ্ণ সংঘের সূত্রপাত হয়েছিল। তাছাড়া রয়েছে কাশীপুর বাগান বাড়ি। একটি আম গাছের নিচে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে গৃহী ভক্তদের বিশেষ কৃপা করেছিলেন। একটি মডেলে তা দেখানো হয়েছে। সেদিনটিকে কল্পতরু দিবস হিসেবে উদযাপন করা হয়। কক্ষ নং E5 যেটা রয়েছে সেদিকে যায়। শ্রী সারদা দেবী জয়রামবাটি গ্রামে 22 ডিসেম্বর 1853 তারিখে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তাকে যখন বিয়ে করেছিলেন তার বয়স ছিল 5 বছর। পরে শ্রীরামকৃষ্ণ ষোড়শী গানে তাকে পূজা করেছিলেন। শ্রীমা সারদা দেবী বিভিন্ন সময়ে নিজে যেসব পুজো করেছিলেন তৈলচিত্রটি তার অন্যতম। ভক্ত ললিত চট্টোপাধ্যায় এই চিত্রটি স্যামুয়েল নামে একজন বিদেশিকে দিয়ে আঁকিয়েছিলেন। দীর্ঘ 30 বছর জয়রামবাটি মাতৃমন্দিরে এই তৈলচিত্রটি শ্রী শ্রী মায়ের নিত্য পূজা করা হয়। পরে সেখানে মর্মর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। E5 কক্ষে একটি শোকেসে রয়েছে শ্রী মায়ের দেওয়া ফুল, পদচিহ্ন, আবির। কক্ষ নম্বর E6 শ্রীমা দক্ষিণ ভারতে তীর্থভ্রমণ করেন 1911 খ্রিস্টাব্দে। মাদ্রাজ, মাদুরাই, রামেশ্বরম হয়ে মাদ্রাজে ফিরে এসেছিলেন। সেখান থেকে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন। ব্যাঙ্গালোর রামকৃষ্ণ মঠের এই ঘরে শ্রীমা কয়েকদিন থাকেন। এ ঘর বর্তমানে মায়ের মন্দির। ঘরে দেখা যাচ্ছে মায়ের ব্যবহৃত কিছু জিনিসপত্র। বাঁদিকে দেওয়ালে আঁকা মায়ের টিলা। এখানে উপবিষ্ট শ্রীমার মধ্যে স্বামী রামকৃষ্ণানন্দজি একটি দিব্য দর্শন লাভ করেছিলেন। E7 কক্ষে জয়রামবাটি ও কলকাতার বাগবাজার মঠে শ্রীমা সারদা দেবী। তার উপস্থিতিতে কলকাতায় ও পল্লীগ্রামে ভাব আন্দোলনের প্রসার ঘটেছিল। প্রথম অংশের মাঝখানে দেখা যাচ্ছে সিংহবাহিনী মায়ের মূর্তি। শ্রীমায়ের ভক্তিতে সিংহবাহিনী জাগ্রত হন। বাম দিকে শ্রীমায়ের সময়কার একটি ঢেকি। ডান দিকে রয়েছে শ্রীমায়ের ব্যবহৃত কিছু জিনিসপত্র। মানি অর্ডারের কুপনে রয়েছে শ্রীমায়ের বৃদ্ধাঙ্গুলের ছাপ। শ্রীমায়ের আত্মীয় স্বজনের ছবি দেখা যাচ্ছে। 1916 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে শ্রীমা তার জন্য তৈরি নতুন বাড়িতে পদার্পণ করেছিলেন। বারান্দাতে দেখা যাচ্ছে শ্রীমায়ের ব্যবহৃত নখ, শাখা ইত্যাদি কিছু জিনিসপত্র। ঘরের মধ্যে রয়েছে একটা হাত বাক্স। সেটি সঙ্গে নিয়ে শ্রীমা কলকাতা ও অন্যত্র যাতায়াত করতেন। বাগবাজারে উদ্বোধন বাড়ি, কলকাতা। 1909 থেকে শ্রীমা বিভিন্ন সময় এখানে বাস করেছেন। অনেক ঘটনার সাক্ষী এ ঘরেই তার মহাসমাধি হয়েছিল 21 জুলাই 1920 তারিখে। নজর দেওয়া যাক E8 কক্ষে। কলকাতার সিমলায় দিদিমার বাড়িতে দোতলায় ছিল নরেন্দ্রনাথের পড়াশোনার ঘর। নাম দিয়েছিলেন টং। বাম দিকে দেওয়ালে টাঙানো রয়েছে তার আত্মীয়দের ফটো। ডান দিকে রয়েছে নরেন্দ্রনাথের মা বাবার হাতের লেখা, নরেন্দ্রনাথের ব্যবহৃত কিছু জিনিস, বিশেষ করে কিশোর বয়সে ব্যবহৃত মুক্তোর মালা। এ বাড়ির কিছু দূরে নরেন্দ্রনাথ তার পৈতৃক বাড়িতে 12 জানুয়ারি 1863-তে জন্মগ্রহণ করেছিলেন। এবারে দেখাচ্ছি কক্ষ নং E9 এর কিছু দৃশ্য। E9 কক্ষে দেখতে পাবো নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দে উত্তরণের পর্যায়টি। পরিব্রাজক সন্ন্যাসী বিবেকানন্দ পায়ে হেঁটে ভারত তীর্থ পরিক্রমা করেছিলেন। দেখা যাচ্ছে স্বামীজির ব্যবহৃত খড়ম, তানপুরা, লাঠি, পাগড়ি ও অন্যান্য বিভিন্ন জিনিসপত্র। এবারে E10 কক্ষে নজর দেওয়া যাক। স্বামীজির প্রথমবার পাশ্চাত্য গমন। পরিব্রাজক স্বামী বিবেকানন্দ বেদান্ত প্রচারের জন্য পাশ্চাত্য গমন করলেন। বোম্বে থেকে 31 মে 1893 খ্রিস্টাব্দে যাত্রা করেন। ইয়োকোহামা থেকে এমপ্রেস অফ ইন্ডিয়া জাহাজে চড়ে ভ্যাঙ্কুভারে পৌঁছান। সেখান থেকে ট্রেনে যান শিকাগো। পথে অন্যতম সঙ্গী ছিলেন যুবক জামশেদজি টাটা, পরবর্তীকালে স্বনামধন্য শিল্পপতি। স্বামীজির প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে জামশেদজি যে বিখ্যাত কাজটি করেছিলেন তার পরিচয় রয়েছে তার চিঠিতে। সেটি দেখা যাচ্ছে বাঁ দিকের দেওয়ালে। পরিণতিতে ব্যাঙ্গালোরে স্থাপিত হয়েছিল বিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। মাঝখানে শিকাগোর আর্ট ইনস্টিটিউটের সম্মুখভাগ, যেখানে ধর্ম মহাসম্মেলন হয় 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। এখানে রয়েছে যে স্বামীজির ব্যবহৃত কিছু পোশাক ও অন্যান্য জিনিসপত্র। E11 কক্ষে রয়েছে শিকাগোর হেল পরিবারের বাড়ি। E12 কক্ষে যা রয়েছে সেদিকে নজর দেওয়া যাক। নিউ ইয়র্কে সেন্ট লরেন্স নদীর মধ্যে সহস্র দ্বীপোদ্যান। স্বামী বিবেকানন্দ 1895 খ্রিস্টাব্দের 19 জুন থেকে 6 আগস্ট পর্যন্ত 7 সপ্তাহব্যাপী একটি আধ্যাত্মিক শিবির পরিচালনা করেন একটি বাড়িতে। বর্তমানে বাড়িতেই বিবেকানন্দ কটেজ নামে পরিচিত। ডান দিকে রয়েছে সেখানকার বনের ছবি। শরৎকালের দৃশ্য, তার সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বামী বিবেকানন্দ। আধ্যাত্মিক শিবির চলাকালীন একদিন স্বামীজি এই বনের গভীরে একটি ওক গাছের নিচে সমাধিস্থ হয়েছিলেন। বৃষ্টি নামলেও স্বামীজির সেদিকে খেয়াল ছিল না। শিবিরের কয়েকজন ছাতা নিয়ে স্বামীজিকে সেখান থেকে নিয়ে আসেন। এই সময়ে স্বামীজি রচনা করেন সন্ন্যাসীর গীতি। শিবিরে প্রদত্ত তার উপদেশ সংগ্রহ করে প্রকাশিত হয় দেববাণী।
আমরা এবার ডান দিকে সিঁড়ি বেয়ে নিচের তলায় এসে পৌঁছেছি। সামনে দেখছেন দক্ষিণেশ্বরের পঞ্চবটি শ্রীরামকৃষ্ণের সাধন ক্ষেত্র। সেখানে দীর্ঘ 12 বছর তিনি কঠোর সাধনা করেন। দেখা যাচ্ছে ডান দিকে সাধন কুটির। কক্ষ নং G1 ও G2 কথা বলে G3 তে প্রবেশ করব। G1 এ যেটি রয়েছে সেটি হলো লন্ডনে স্বামীজি যেভাবে ছিলেন সেই সমস্ত কিছু রয়েছে, আর মাদ্রাজে স্বামীজি ছিলেন সেই বিষয়ে বিস্তারিত আপনারা তথ্য পাবেন G2 তে। মাদ্রাজের ভিক্টোরিয়া হলে স্বামীজি কয়েকটি মন মাতানো ভাষণ দেন। G3 কক্ষে দেখা যাচ্ছে রাজস্থানের খেতড়িতে স্বামীজির ব্যবহৃত ঘর। বাঁদিকে দেওয়ালে মহেন্দ্রগড় কেল্লা ও সরোবরের ছবি। এখানকার রাজা অজিত সিংহ ছিলেন স্বামীজির শিষ্য। স্বামীজি 3 বার 1891, 1893 এবং 1897 খ্রিস্টাব্দে খেতড়ি মহারাজের আতিথ্য গ্রহণ করেন। মহারাজ স্বামীজিকে অর্থ দিয়েও নানাভাবে সাহায্য করেছিলেন। এখানে দেখা যাচ্ছে হাওদা, রাজবাড়ির একটি আলো, রেলিংয়ের একাংশ এবং রাজপ্রাসাদের থেকে সংগৃহীত আয়না। আয়নাটি স্বামীজি ব্যবহার করেছিলেন। শোকেস নম্বর GW2 তে একটু নজর দেওয়া যাক। মিস জোসেফিন ম্যাকলাউড 1858 থেকে 1949। স্বামীজির সঙ্গে তার পরিচয় হয়েছিল আমেরিকায় 1895 খ্রিস্টাব্দে। স্বামীজি তাকে বলেছিলেন ভারতবর্ষকে ভালোবাসো। প্রায় 40 বছর ধরে তিনি এদেশের নানাভাবে সেবা করেন। বেলুড় মঠেও দীর্ঘদিন বাস করেন। তার ব্যবহৃত কিছু জিনিসের মধ্যে দেখা যাচ্ছে লকেট, বই, ছাতা ও গাউন। শিল্পী লালিকের তৈরি স্বামীজির মূর্তি। ভাঁজ করা ওই জমকালো গাউন পরে তিনি গভর্নরের সঙ্গে দেখা করতে যেতেন। আপনাদের দেখাচ্ছি রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। বেলুড় মঠে আপনারা যদি আসেন এই সংগ্রহ মন্দির অবশ্যই দেখবেন এবং অনুভব করবেন। আমরা আপনাকে ইতিহাসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু চাক্ষুষ করার যে আনন্দ তা একমাত্র এখানে এলেই আপনারা অনুভব করতে পারবেন। এরপরে G4 কক্ষে নজর দেওয়া যাক। বাগবাজার বলরাম ভবন। বলরাম বসুর বাড়ি শ্রীরামকৃষ্ণের কলকাতার বৈঠকখানা। তিনি এখানে শতাধিকবার এসেছিলেন। এই বাড়িতে ডান দিকের ঘরখানিতে শ্রীরামকৃষ্ণ কয়েকদিন ছিলেন। পরবর্তীতে স্বামী ব্রহ্মানন্দ কলকাতায় এলে এই ঘরটিতে থাকেন। 1897 খ্রিস্টাব্দে 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা এখানেই হয়। প্রতিষ্ঠা সভার একটি ছায়ারূপ দেখা যাচ্ছে। বাঁদিকের দেওয়ালে ছবিতে সভায় উপস্থিত ব্যক্তিদের কয়েকজন। শ্রীরামকৃষ্ণের 3 জন শিষ্য স্বামী ব্রহ্মানন্দ, স্বামী প্রেমানন্দ ও বলরাম বসু এ বাড়িতে দেহ রক্ষা করেছিলেন। উপরে টাঙানো তাদের তৈলচিত্র। শোকেস নম্বর GW3 তে আপনারা যা দেখতে পাবেন তা হলো ক্যাপ্টেন জন হেনরি সেভিয়ার ও তার স্ত্রী চার্লট এলিজাবেথ সেভিয়ারের কথা। কক্ষ G5 এ আপনারা পাবেন মায়াবতী অদ্বৈত আশ্রম। বিশেষ করে অদ্বৈত মতে বেদান্ত চর্চা করতে আকাঙ্ক্ষীদের জন্য হিমালয় রোডে প্রতিষ্ঠিত এই আশ্রম। ক্যাপ্টেন সেভিয়ারের দেহত্যাগের পর শ্রীমতী সেভিয়ারকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বামীজি 1901 খ্রিস্টাব্দের জানুয়ারিতে এখানে এসে 2 সপ্তাহ বাস করেন। সঙ্গের ইংরেজি মুখপত্র প্রবুদ্ধ ভারত ও ইংরেজি বই এখান থেকেই প্রকাশিত হয়। কক্ষের মধ্যে দেখা যায় স্বামীজির ব্যবহৃত বই, কাপড় চোপড় ও অন্যান্য জিনিসপত্র। শোকেস নাম্বার GW4 এ আপনারা পাবেন সিস্টার নিবেদিতার বিভিন্ন কাহিনী। এই আইরিশ দুহিতা মার্গারেট নোবেলের সঙ্গে স্বামীজির সাক্ষাৎ হয় লন্ডনে 1895 খ্রিস্টাব্দের নভেম্বরে। তিনি এই দেশে চলে আসেন 1898 এর 28 জানুয়ারি এবং স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। তার অংশগ্রহণে ভাব আন্দোলনের বিশেষত স্ত্রী শিক্ষার ক্ষেত্রে বৃদ্ধি হয়। ভারতীয়দের মধ্যে বিজ্ঞান চর্চার জন্য এবং তরুণদের মধ্যে দেশপ্রেম সঞ্চারের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কক্ষ নং G6 এ নজর দেওয়া যাক। স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্য গমন। স্বামীজি 20 জুন 1899 তারিখে কলকাতা থেকে যাত্রা করে লন্ডন হয়ে নিউ ইয়র্ক যান। এবার তিনি আমেরিকার পশ্চিম উপকূলে বেদান্তের মহিমা প্রচার করতে থাকেন। 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় মিত্র ভগিনীদের এই বাড়িতে স্বামীজি ছিলেন। ঘরের ভিতর দেখা যাচ্ছে স্বামীজি ব্যবহৃত কিছু জিনিসপত্র। শোকেস নং GW5 এ যদি নজর দেন তাহলে দেখতে পাবেন ভগিনী ক্রিস্টিনের বিভিন্ন কাহিনী উঠে আসছে। শ্রীমতী ক্রিস্টিন গ্রিনস্টিডেল স্বামীজির ভাষণ প্রথম শোনেন ডেট্রয়েটে 1894 খ্রিস্টাব্দে। স্বামীজির আহ্বানে তিনি ভারতীয় নারীদের শিক্ষার কাজে জীবন উৎসর্গ করেছেন। সামনে অন্যান্য জিনিসের মধ্যে দেখা যাচ্ছে তার লেখা চিঠি, স্বামীজির দেওয়া পার্স, যেটি দিয়ে স্বামীজি বলেছিলেন খুব অসুবিধায় পড়লে এখানেই টাকা পাবে। G7 কক্ষে দেখা যাচ্ছে বরানগর মঠ। রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাথমিক পর্বে আমরা রয়েছি। ডান দিকে বরানগরের এই ভুতুরে বাড়িতে মঠ ছিল অক্টোবর 1886 থেকে ফেব্রুয়ারি 1892 পর্যন্ত। ঠাকুরঘরে শ্রীজি ও ঠাকুরের ব্যবহৃত পাদুকা সামনে রেখে নিত্য পূজা হতো। এই ঠাকুরঘরকে কেন্দ্র করেই মঠ। মঠের ত্যাগী সন্ন্যাসীদের নেতা ছিলেন স্বামী বিবেকানন্দ আর তত্ত্বাবধায়ক ছিলেন স্বামী রামকৃষ্ণ আনন্দ। তিনি ছিলেন মঠের খুঁটি। নিচের ঘরে দেখা যাচ্ছে তার ব্যবহৃত জিনিসপত্র। আটপুরে ঘোষবাড়ি। বাঁদিকে ঘোষ পরিবারের দুর্গামণ্ডপ। 1895 খ্রিস্টাব্দে শ্রী দুর্গাপূজায় যোগদান করেছিলেন। 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের 9 জন যুবক শিষ্য পবিত্র অগ্নির সামনে সংসার ত্যাগের সংকল্প গ্রহণ করেছিলেন। পরে জানা গিয়েছিল সেই দিনটি ছিল 24শে ডিসেম্বর 1886 শ্রী যিশুর প্রাক জন্মদিন। এই ত্যাগী সন্তানদের ছবি সম্মুখে। এ বাড়ির ছেলে স্বামী প্রেমানন্দ। তিনি ছিলেন তরুণ যুবকদের নিকট বিশেষ আকর্ষণ। তার ব্যবহৃত কিছু জিনিস দেখা যাচ্ছে। বাঁদিকে দেখা যাচ্ছে তার আত্মীয়দের ফটো। আলমবাজার মঠ। এখানে মঠ ছিল ফেব্রুয়ারি 1892 থেকে 12 ফেব্রুয়ারি 1898 পর্যন্ত।
মঠ এখানে থাকাকালীন স্বামীজি আমেরিকা থেকে নতুন চিন্তাভাবনা নিয়ে মঠবাসীদের উদ্বুদ্ধ করতে থাকেন। দিগ্বিজয় করে ফিরে এসে স্বামীজি এখানেই কয়েকদিন থাকেন। স্বামী রামকৃষ্ণানন্দ যান মাদ্রাজে 1897 মার্চ মাসে একটি কেন্দ্র গড়ে তোলবার জন্য। স্বামীজি মাঝে মাঝে আলমবাজার মঠে এসে মঠ জীবনকে নতুন রূপ দিয়েছিলেন। মঠের নিয়মাবলীর আংশিক গড়ে ওঠে এখানেই। দেখা যাচ্ছে মঠে ব্যবহৃত টেবিল, বই, কমণ্ডলু, তানপুরা। মুক্তি ও তাহার সাধন বইটি শ্রীরামকৃষ্ণ তার হবু সন্ন্যাসী শিষ্যদের পড়তে বলতেন। স্বামী অদ্ভুতানন্দ, স্বামী বিবেকানন্দের কথায় শ্রীরামকৃষ্ণ শিষ্য স্বামী অদ্ভুতানন্দ তথা লাটু মহারাজ ছিলেন শ্রীরামকৃষ্ণের মিরাকল। মেষপালক লাটু থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মজ্ঞানী অদ্ভুতানন্দ। তার জন্ম বিহারের ছাপড়া জেলায়। তার ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে সাজানো হয়েছে। শোকেস নং GW6 যদি নজর দেন তাহলে যাকে দেখতে পাবেন তিনি হলেন মিসেস সারাবুল। স্বামী বিবেকানন্দের সঙ্গে তার পরিচয় ঘটেছিল 1894 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে তিনি 3 বার এসেছিলেন। তার অর্থ সাহায্য বেলুড়ে মঠ বাড়ি গড়ে তুলতে সাহায্য করেছিল। তাছাড়া তিনি স্বামীজির মা ও ভাইদের ও স্বামী শারদানন্দের পরিবারকে অর্থ সাহায্য করেছিলেন। শ্রী মায়ের সংসারের জন্য তিনি টাকা পাঠাতেন। তার সামনেই দেখা যাচ্ছে তার ব্যবহৃত 2টি বই ও চিঠি। G8 কক্ষে দেখা যায় বেলুড় মঠবাড়ির একাংশ। স্বামী শিবানন্দের কথায় যায়। দ্বিতীয় সংঘাধ্যক্ষ ছিলেন তিনি। মঠবাড়ির উপরের পশ্চিম দিকের ঘরটিতে বাস করতেন। সামনে ও ডান দিকে তার ব্যবহৃত জিনিস ও তার লেখা কিছু চিঠি। শোকেস নং GW7 আপনি পাবেন স্বামী সুবোধানন্দের কথা। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী শিষ্য। তার ব্যবহৃত বই, ঘড়ি, জাতি, লেখার চিঠি সমস্ত কিছু এখানে পাবেন। কক্ষ G9 যদি নজর দেন তাহলে স্বামী শারদানন্দের দিকে একটু তাকাতে হবে। স্বামী শারদানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী শিষ্য। ভার বহনের ক্ষমতা পরীক্ষা করে তার গুরুদেব সন্তুষ্ট হয়েছিলেন। বাগবাজার মঠের প্রবেশপথের পাশে নিচে ছোট ঘরটি ছিল মঠ ও মিশনের সম্পাদক স্বামী শারদানন্দের অফিস। এখানে রয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র। আলমারিতে দেখা যাচ্ছে তার বন্ধু তথা শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রী বৈকুণ্ঠনাথ সান্যালের ফটো। শোকেস নম্বর GW8 যদি নজর দেন তাহলে আপনারা পাবেন স্বামী নিরঞ্জনানন্দ এবং স্বামী যোগানন্দের বিষয়ে কিছু জিনিসপত্র। এখানে রয়েছে তাদের লেখা চিঠি। এখানে রয়েছে তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। G10 কক্ষে আপনারা বেলুড় মঠের প্রতিকৃতি পাবেন। মঠ বরানগর আলমবাজার হয়েই এই বেলুড় মঠে এসেছিল। এখানে যে শোকেস আছে GW9 সেখানে আপনি স্বামী অদ্বৈতানন্দর বিভিন্ন বিষয়পত্র দেখতে পাবেন। কক্ষ নং G11 যদি আপনারা যান তাহলে স্বামী অখণ্ডানন্দ, যিনি ছিলেন তৃতীয় সংঘাধ্যক্ষ এবং শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান, তার ব্যবহৃত জিনিসপত্র দেখতে পাবেন। এছাড়া পাবেন স্বামী বিজ্ঞানানন্দ ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। শ্রীরামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান ছিলেন তিনি। মঠের চতুর্থ সংঘাধ্যক্ষ ছিলেন। তার লিখিত বইয়ের মধ্যে 2টি বই, হিন্দিতে পরমহংস চরিত, বাংলায় জল সরবরাহের কারখানা এবং তার ব্যবহৃত কিছু জিনিসপত্র এখানে আপনারা পাবেন। যে শোকেস রয়েছে GW10 সেখানে আপনি পাবেন স্বামী শুদ্ধানন্দ ও স্বামী বিরজানন্দের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র এবং বই। স্বামী বিরজানন্দের লেখা পরমার্থ প্রসঙ্গ এখানে সাজানো হয়েছে। কক্ষ নং G12 আপনারা কি পাবেন চলুন নজর দেওয়া যাক। স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে শ্রীরামকৃষ্ণের আরও 4 জন সন্ন্যাসী শিষ্য আমেরিকায় বেদান্ত প্রচার করেছিলেন। স্বামী ত্রিগুণাতীতানন্দ আমেরিকা যান 1903 খ্রিস্টাব্দে এবং সান ফ্রান্সিসকোতে বেদান্ত কেন্দ্র সুপ্রতিষ্ঠিত করেন। সেখানেই তিনি দেহরক্ষা করেন 1915 খ্রিস্টাব্দে। স্বামী অভেদানন্দ আমেরিকায় ছিলেন 1897 খ্রিস্টাব্দ থেকে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি আমেরিকার বিভিন্ন প্রান্তে বেদান্ত প্রচার করেছেন, কিন্তু তার মূল কেন্দ্র ছিল নিউ ইয়র্ক। স্বামী শারদানন্দ আমেরিকায় ছিলেন 1896 থেকে 1898 খ্রিস্টাব্দ পর্যন্ত। স্বামী তুরীয়ানন্দ আমেরিকায় ছিলেন 1899 খ্রিস্টাব্দ থেকে 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত। সান এন্তোন উপত্যকায় তিনি সংগঠিত করেন শান্তি আশ্রম। সেই আশ্রমে ধ্যান ঘরের মডেল দেখা যাচ্ছে। এখানে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে। টিভিতে দেখানো হচ্ছে স্বামীজির প্রথম ও দ্বিতীয়বার বিদেশ যাত্রা। একটু এগোলেই দেখা যাচ্ছে কাঠের প্যানেলে শ্রী চৈতন্যের সংকীর্তনের দৃশ্য ও শ্রী ঠাকুরের সমসাময়িক কিছু মহাপুরুষের ছবি। কক্ষ নং G13 নজর দেওয়া যাক। শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্য ও আন্দোলনের সহকারীগণ। এখানে দেখা যাচ্ছে শ্রীমর লেখা চিঠি, শরৎচন্দ্র চক্রবর্তীর ব্যবহৃত কাপপ্লেট, রামলাল চট্টোপাধ্যায়ের লেখা চিঠি, নবাই চৈতন্যের ব্যবহৃত মন্দির, কালীপদ ঘোষের বাজানো ক্ল্যারিওনেট, রামচন্দ্র দত্তের বাড়ি, পূর্ণচন্দ্র ঘোষ ও গিরিশ ঘোষের লেখা চিঠি, রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির পৃষ্ঠা। এছাড়া রয়েছে মহেন্দ্রলাল দত্তের চিঠি। কক্ষ নং G14 একটু নজর দেওয়া যায়। সংগ্রহ মন্দিরের সর্বশেষ কক্ষটিতে প্রদর্শিত হয়েছে রামকৃষ্ণ আন্দোলনের প্রাথমিক পর্বের, বিশেষত সেবাযজ্ঞের বিকাশের এবং আন্দোলন প্রচারের কাহিনী। এখানে শোভা পাচ্ছে যা যা সেগুলি হলো রোমাডোলা ও অন্যান্য কয়েকজনের লেখা পুস্তকের পাণ্ডুলিপি, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র। ডান দিকে দার্জিলিং এর দৃশ্য। স্বামীজি এখানে মহেন্দ্র ব্যানার্জির বাড়িতে বসে মিশনের পরিকল্পনা করেছিলেন। চেয়ার সামনে টেবিলটি তিনি ব্যবহার করেন। এই পরিকল্পনার উৎস যে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে সাধনা থেকে লব্ধ সত্য তা বোঝানো হয়েছে। বাঁদিকে, মধ্যে ও ডান দিকে ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত মনীষীদের ছবি এবং প্রথম পর্বের প্রকাশিত পুস্তকাদি। ডাক্তার মহেন্দ্রলাল সরকারের বৈঠকখানায় ছিল যে মৎস্যাধার সেটি। স্বামী বিবেকানন্দের আঁকা 4 যুগের সমন্বয়ের প্রতীক দেখা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের অন্যতম অবদান ধর্ম সমন্বয়। সে ভাবটি নিয়ে সুরেন্দ্র মিত্র প্রমুখ ভক্তরা একটি তৈলচিত্র তৈরি করেছিলেন।
শ্রীরামকৃষ্ণ কথামৃতে উল্লেখ রয়েছে শ্রীরামকৃষ্ণ এই ছবিটি দুটি বাড়িতে দেখেছিলেন। বিপরীত দিকে দেওয়ালে দেখা যাচ্ছে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। বাঁদিকে ভিডিওতে দেখানো হচ্ছে জন্মলগ্ন থেকে ভাব আন্দোলনের প্রসার। এই সমস্ত কর্মযজ্ঞ যে ভারতীয় ঋষিদের সাধনার মূল থেকে সম্ভূত, হিমালয়ে মুনি ঋষিদের ব্যবহৃত বলকল, কমণ্ডলু ও দণ্ডের সাহায্যে তা বোঝানো হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই দেখা যাচ্ছে একটি গ্যালারি। স্বামীজি বলেছিলেন শ্রী ঠাকুরের আবির্ভাবের প্রভাব ভারতীয় স্থাপত্য, শিল্পকলা সবকিছুর উপর পড়েছে। বিশিষ্ট শিল্পীদের তৈরি শ্রীরামকৃষ্ণের, শ্রী মায়ের ও স্বামীজির 3টি আবক্ষ মূর্তি ও ফ্র্যাঙ্ক ডোরাকের আঁকা শ্রীরামকৃষ্ণের ছবি ইত্যাদি এখানে শোভা পাচ্ছে। আপনাদের আজকে দেখাচ্ছি শ্রীরামকৃষ্ণ সংগ্রহ মন্দির। কথায় কথায় ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি। কেমন লাগছে জানান, বন্ধুদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিন এবং কিছু সাজেশন যদি থাকে সেটাও আমাদের জানান। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীবুদ্ধ, যীশুখ্রিস্ট প্রমুখ ভগবত অবতার সকলের কথা, ক্রিয়াকলাপ, শিক্ষা প্রদান আমরা কেবল শুনে থাকি বা করে থাকি। কালের ব্যবধানে তাদের সান্নিধ্য লাভ সম্ভব নয়, অথচ এই সংগ্রহ মন্দিরে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা, স্বামীজি ও তাদের অনুরাগীদের ব্যবহৃত পুত পবিত্র জিনিসের সংস্পর্শে এসে আমাদের মন ঊর্ধ্বগামী হয়। আমরা তাদের উপস্থিতি অনুভব করি। জাতি, ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এখানে এসে রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিষয়ে জানতে পারেন এবং অনুপ্রেরণা লাভ করেন। আসুন আমরা সকলে মিলে পবিত্র এই আধ্যাত্মিক চিন্তার ধারা প্রবাহকে যতদূর সম্ভব সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিও এখানেই আমরা শেষ করব। রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের ইতিহাস এবং ছবি কেমন লাগলো অবশ্যই জানান। আপনারা এখানে কিভাবে যেতে পারেন? আপনারা বেলুড় মঠে গেলেই এটি দেখতে পাবেন। মাত্র 5 টাকা টিকিট দিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারেন। বেলুড় মঠে আপনারা কি করে যাবেন? আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরলে মাত্র 10 মিনিটের মধ্যে বেলুড় স্টেশনে পৌঁছে যাবেন এবং সেখান থেকে টোটো করে আপনারা আসতে পারেন বেলুড় মঠ। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। কোনো সাজেশন থাকলে জানান এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিন। আমরা ইতিহাস নিয়ে একাধিক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। ঘোরাঘুরির সাথে ইতিহাস কেমন হবে এই কম্বিনেশন অবশ্যই জানাবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন এবং অবশ্যই শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।